আমরা এতদিন অনেক থিওরি নিয়ে কথাবার্তা বলেছি। আজকে আমরা একটা অ্যাকচুয়াল অ্যাড সেট আপ করবো ফেসবুকের ভিতরে। খুব এক্সাইটিং টাইমস। আমরা বেশি কথা না বলে আমার ল্যাপটপের ভিতরে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ল্যাপটপ। আমরা বিজনেস অ্যাকাউন্টে অলরেডি লগ ইন করেছি। বিজনেস অ্যাকাউন্টে লগ ইন করার পরে অ্যাড অ্যাকাউন্টে চাপ দিয়েছি এবং তারপরে যেই অ্যাড অ্যাকাউন্টের ভিতর থেকে অ্যাড চলবে সেই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করেছি। 3টা স্টেপ। বিজনেস অ্যাকাউন্টে ফার্স্টে লগ ইন করবো, অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করব ফার্স্ট মেনু থেকে এবং তারপরে অ্যাড অ্যাকাউন্টসের মধ্যে যদি আপনার একের অধিক অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে যেই অ্যাড অ্যাকাউন্টে আমি অ্যাড ক্রিয়েট করব ওই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করব। এই 3টা স্টেপ করার সাথে সাথে এবং অ্যাড অ্যাকাউন্টে আমি ধরে নিচ্ছি অলরেডি পেমেন্ট ডিটেল অ্যাড করা আছে, নাহলে আপনি অ্যাড শুরু করতে পারবেন না। এরপরে আপনার যে কাজটা হবে সেটা হলো ওপেন ইন অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে আমরা ওই ড্যাশবোর্ডটা পেয়ে যাব যে ড্যাশবোর্ডের ভিতরে আমরা অ্যাকচুয়াল অ্যাড বানাবো। এখন কাজ কি দেখুন, আপনি একটা বড় অনেক জটিল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, বাট একদমই বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমি আপনাদের ভেঙে ভেঙে দেখাবো প্রত্যেকটার মানে কি। দেখেন, ড্যাশবোর্ডে আমরা চলে আসলাম। কোনটা দিয়ে অ্যাড শুরু করতে হয় এটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারছি ক্রিয়েট লেখাটা দিয়ে। সো আমরা ক্রিয়েটে চাপ দিই। ক্রিয়েটে চাপ দেওয়ার পরে ফেসবুক আমাদের জিজ্ঞেস করবে যে কী ধরনের ক্যাম্পেইন এটা। আমরা কিন্তু অলরেডি জেনে যাওয়ার কথা যে আমরা কী ধরনের ক্যাম্পেইন বানাচ্ছি, বিকজ আমরা যখন আমাদের ইনিশিয়াল রিসার্চ করেছি, আমাদের ইনিশিয়াল ক্যালকুলেশন হাবিজাবি করেছি, তখন আমরা ফিগার আউট করার চেষ্টা করেছি, তাই না? অনেক থিওরি আমরা বুঝেছি এবং অনেক থিওরি দিয়ে আমরা বোঝার চেষ্টা করেছি কোন ধরনের অ্যাড আসলে আমাদের চালানো উচিত। এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আপনি অনেক চিন্তাভাবনা করে বুঝেছেন যে আপনার একটা এনগেজমেন্ট অ্যাড চালানো উচিত। কোনোটার উপরে আপনি যদি মাউস হাভার করেন তাহলে ফেসবুক আপনাকে বলে দিবে কোন ধরনের ক্যাম্পেইন কী কাজের জন্য ভালো। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রিচের জন্য ভালো, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য ভালো, ভিডিও ভিউয়ের জন্য ভালো, ট্রাফিক ক্যাম্পেইন লিঙ্ক ক্লিক করানোর জন্য ভালো, ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে মানুষকে পাঠানোর জন্য ভালো, বা আপনি যদি চান আপনার পোটেনশিয়াল কাস্টমাররা আপনাকে মেসেজ করুক বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাক, ওটার জন্য ভালো। এনগেজমেন্ট ক্যাম্পেইন মেসেঞ্জারের জন্য ভালো, হোয়াটসঅ্যাপের জন্য ভালো, ইনস্টাগ্রামে মেসেজ পাঠানোর জন্য ভালো, ভিডিও ভিউয়ের জন্য ভালো, পোস্ট এনগেজমেন্টের জন্য ভালো। সো আপনি দেখতে পাচ্ছেন এনগেজমেন্ট কিন্তু অ্যাওয়ারনেসের থেকে অনেক ক্ষেত্রেই ভালো ক্যাম্পেইন, বিকজ এটা দিয়ে অনেক কিছু করা সম্ভব। লিড পাওয়ার জন্য ভালো। অ্যাপ প্রমোশন, আপনি যদি অ্যাপ ইনস্টল করাতে চান, অ্যাপ ডাউনলোড করাতে চান, সেই ক্ষেত্রে ওটার জন্য ভালো। সেলস তো অবশ্যই। কনভার্সনের জন্য আপনি যদি একটা ওয়েবসাইট, ই কমার্স টাইপ ওয়েবসাইট চালান এবং আপনার সেল দরকার হয়, আপনি যদি সেল এর উদ্দেশ্যে অ্যাড চালাতে চান, সেই ক্ষেত্রে আপনার সেলস ক্যাম্পেইন চালাতে হবে। আমরা খুব বেসিক একটা ক্যাম্পেইন চালাই, চলুন আমরা একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন চালানোর চেষ্টা করি। আমি এনগেজমেন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ফেসবুক আপনাকে বলছে তোমার ক্যাম্পেইনটার একটা নাম দাও, অপশনাল হলেও আমি রেকমেন্ড করবো সবসময় ক্যাম্পেইনের নাম দিতে, কারণ যখন আপনি অনেক ক্যাম্পেইন চালাবেন তখন আপনি খুব সহজেই খেয়ে হারিয়ে ফেলবেন যে কোন ক্যাম্পেইনটা আমি কবে শুরু করেছিলাম, কোন ক্যাম্পেইন কী ছিল না ছিল ইত্যাদি ইত্যাদি। আমরা একটা ফেক প্রোডাক্ট ইম্যাজিন করি যেটার জন্য আমাদের অ্যাড চালাবো আমরা। সো আমি ধরে নিচ্ছি এই অ্যাডটা চলবে। আমি চাই একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন চালাতে আমার ফেসবুক প্রোফাইলের জন্য, আমার ফেসবুক পেজের জন্য ফর এক্সাম্পল। সো আমি এই ক্যাম্পেইনের নাম দিই ব্র্যান্ড অ্যাওয়ারনেস KF, যেটা আমার নাম। এখন মাস হলো জুন। ক্যাম্পেইন 1 নাম দিলাম। আমি ক্যাম্পেইনের নাম দিব, কিন্তু আমি কোনো অ্যাড সেটের নামও দিব না, আমি কোনো অ্যাডের নামও দিব না। এই দুইটা আপনারাও দিবেন না। কেন দিবেন না আমি একটু পরে আপনাদের বোঝাচ্ছি। এরপরে আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। ঠিক আছে, কন্টিনিউ ক্লিক করার পরে ফেসবুক ক্যাম্পেইনটা মোটামুটি রেডি করে ফেললো আমাদের জন্য। এই পেজে আমাদের আর তেমন কিছু করার নাই। এরপরে আমরা যেটা করব, আমরা নেক্সটে চাপ দিব। নেক্সটে চাপ দেওয়ার পর দেখুন আমরা এনগেজমেন্ট অ্যাড সেটের ভিতর চলে আসছি। আমরা এখন অ্যাকচুয়ালি টার্গেটিং এরিয়ার ভিতরে চলে এসেছি। অ্যাড সেট নেমটা আমরা চেঞ্জ করব টার্গেটিং 1। এটা আমার টার্গেট সেট আপ 1। এখন দেখুন কনভার্সন লোকেশন আমরা কি চাই। দেখ, ফেসবুকে আমাদের বলে দিয়েছে চুজ ওয়্যার ইউ ওয়ান্ট টু ড্রাইভ এনগেজমেন্ট। তুমি কি চাও তোমার এই অ্যাড দেখে মানুষ যখন এনগেজ করবে সেই এনগেজমেন্টটা কি এনগেজমেন্ট হবে? অ্যাডের ভিতরেই মানুষ লাইক কমেন্ট শেয়ার করবে, এটাই তুমি চাও? মানুষ তোমাকে মেসেজ পাঠাবে, এটা চাও? মানুষ তোমার ওয়েবসাইটে চলে যাবে, এটা চাও? মানুষ তোমার অ্যাপ ডাউনলোড করবে, এটা চাও? মানুষ তোমার ফেসবুক পেজেই থাকবে, একটা অ্যাড দেখে ফেসবুক পেজের ভিতরে চলে যাবে, এটা চাও? সো আমি ধরে নিচ্ছি আমার অ্যাডের ওপরেই হবে। আমি চাই মানুষ যে অ্যাডটা দেখবে ওটাই সে কমেন্ট করবে, ওটাই সে লাইক করবে, ওটাই সে শেয়ার করবে, এটাই আমার উদ্দেশ্য। সো আমি এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে ফেসবুক জিজ্ঞেস করবে যে তোমার গোলটা আসলে কি, তুমি কি চাও যে তোমার অ্যাডটা দেখে মানুষ ভিডিও ভিউ বাড়ুক, তোমার পোস্ট এনগেজমেন্ট বাড়ুক যেটা হলো লাইক শেয়ার কমেন্ট এগুলো বাড়ুক, নাকি তুমি কোনো ইভেন্ট চালাচ্ছ, ফেসবুকে অনেক মানুষ ইভেন্ট চালায়, সেই ইভেন্টের রেসপন্স আসুক। আমি চাচ্ছি ধরুন আমার পোস্ট এনগেজমেন্ট বাড়ুক। আমি চাই মানুষ যারা আমার এই পোস্টটা দেখবে, এই অ্যাডটা দেখবে, তারা হয় লাইক করুক বা কমেন্ট করুক বা শেয়ার করুক, এই তিনটাকে আমরা বলবো এনগেজমেন্ট। ওকে, এরপর ফেসবুক আমাকে জিজ্ঞেস করছে তোমার ডেইলি বাজেট কত। আমি বাজেট দিলাম $5।
দেখুন আপনি যখন এখানে একটা বাজেট দিবেন সাথে সাথে ডান পাশে এই জায়গাটায় ফেসবুক একটা এস্টিমেটেড ডেইলি রেজাল্ট দিবে আপনাকে। সো আমি যদি এখানে $5 দেই তাহলে ফেসবুক আমাকে বলছে $5 ফেসবুক আমার এই অ্যাডটা 765 জন থেকে 2200 জনের মাঝখানে ডিস্ট্রিবিউট করবে। মানে হলো 765 থেকে 2200 জনের নিউজ ফিডে আমার এই অ্যাডটা যাবে এবং ফেসবুক প্রেডিক্ট করতেছে যে এর মধ্যে 96 থেকে 279 জন আমার অ্যাডের সাথে এনগেজ করবে, মানে হয় লাইক দিবে বা কমেন্ট করবে বা শেয়ার দিবে, তিনটা মিলায় 96 থেকে 269 হবে। এই ডেটা সবসময় সঠিক থাকে না, এই কারণে এটাকে বলে এস্টিমেটেড। ফেসবুক এটা এস্টিমেট করতেছে, বাট ফেসবুক তো দিন শেষে একটা এআই, কোনো মানুষ না। সো এখন যদি আপনি এই পুরা ফরম্যাট সেম রেখে একটা কালো ছবি দেন আর কোনো টেক্সট না দেন, সেক্ষেত্রে হয়তো কেউই এনগেজ করবে না। অন দ্য আদার হ্যান্ড আপনার টেক্সট, আপনার অ্যাকচুয়াল অ্যাড যেটা ওটা যদি অনেক সুন্দর হয়, সেক্ষেত্রে অ্যাকচুয়াল এনগেজমেন্ট হয়তো অনেক বেশি হবে, আমরা জানি না। সো এটা একটা অ্যাপ্রক্সিমেট, এটা থেকে আইডিয়া নেবেন, বাট এটাকে পুরোপুরি বিলিভ করার একদমই দরকার নাই। আমরা এই জিনিসটা দেখব, কারণ এটা দেখে আমরা ঠিক করব, এটা আমাদের একটা ইন্ডিকেশন দিবে যে আমাদের বাজেট আসলে কীরকম হওয়া উচিত। আপাতত আমাদের $5 থাকে এখানে। এরপরে স্টার্ট ডেট এবং এন্ড ডেট। স্টার্ট ডেট আমি ধরে নিচ্ছি এখনই আমার অ্যাডটা শুরু হবে, জুন 7, 3:26 PM। আপনি চাইলে আপনার কোনো ক্যাম্পেইনের যদি স্পেসিফিক কোনো স্টার্টিং ডেট থাকে বা স্টার্টিং টাইম থাকে, আপনি অবশ্যই ওটা দিবেন এবং সিমিলারলি এন্ড অপশনাল আপনি বলে দিবেন যে আমার অ্যাডটা কবে শুরু হয়ে কবে শেষ হবে। ওই শুরুর দিন থেকে ওই শেষ দিন পর্যন্ত প্রত্যেক দিন ফেসবুক $5 করে কাটবে। আরেকটা অপশন আছে, আপনি চাইলে লাইফ টাইম বাজেটও সেট করতে পারেন। যদি আপনি লাইফ টাইম বাজেট সেট করেন, তার মানে হইল টোটাল এই ক্যাম্পেইনটার জন্য আমি $200 $100 বেশি খরচ করব না। টোটাল এই ক্যাম্পেইনের জন্য আমি $100 খরচ করব, বা টোটাল এই ক্যাম্পেইনের জন্য আমি $20 খরচ করব, এর বেশি আমি খরচ করব না। ফেসবুক অবশ্যই রেকমেন্ড করে আপনি মিনিমাম $30 খরচ করেন এবং তারপরে আপনি বলে দিবেন যে এই $30 এই কয় দিনের মধ্যে খরচ করতে হবে। তখন ফেসবুক ভাগ করে, ধরেন আপনি যদি বলেন $30 5 দিনের মধ্যে খরচ করতে হবে, তাহলে 30কে 5 দিয়ে ভাগ করে ফেসবুক একদিন $6 করে খরচ করবে। আমি সবসময় ডেইলি বাজেট ইউজ করি, কারণ তাহলে আমি খুব সহজেই মডিফাই করতে পারি। আমি প্রতিদিন অ্যাড ড্যাশবোর্ডের ভিতরে আসি, এসে দেখি লাস্ট 24 ঘন্টার পারফরমেন্স কেমন ছিল। প্রত্যেকদিন একটা নির্দিষ্ট সময় আপনি আসবেন এবং যদি ভালো থাকে পারফরমেন্স আপনি অ্যাডের বাজেট বাড়াবেন, যদি খারাপ থাকে পারফরমেন্স আপনি অ্যাডের বাজেট কমাবেন বা অ্যাড চেঞ্জ করবেন, অনেক কিছু করা যেতে পারে। আপাতত এখানে থাক, আমরা এন্ড অপশনালটা বাদ দিয়ে আনচেক করে দিই। শো মোর অপশনে চাপ দিলে আপনি দেখবেন ফেসবুক আপনাকে বলবে আপনি কি সারাদিন অ্যাড চালাতে চান নাকি আপনি স্পেসিফিক কোনো টাইমে অ্যাড চালাতে চান। সারাদিন অ্যাড চালাবো আমরা। এখন আমাদের অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। অডিয়েন্স ক্রিয়েট করা কি জিনিস মনে আছে? আমরা অনেকক্ষণ আগে টার্গেটিং নিয়ে কথাবার্তা বলেছিলাম। আমাদের কীরকম অডিয়েন্স হবে, তার টার্গেটিং কীরকম হবে, সে কী করে না করে, এগুলো সব আমরা অ্যানালাইজ করার চেষ্টা করেছিলাম। ওই যে আমরা অ্যানালাইজ করেছিলাম সব ডেটা, ওগুলো আমাদের এখন কাজে আসবে। সো লোকেশন আমি ধরে নিচ্ছি বাংলাদেশ। আমি চাই বাংলাদেশি মানুষ আমার অ্যাড দেখুক। সো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম কান্ট্রি। আপনি কিন্তু চাইলে পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন এটা অন রাখতে পারেন। আমি সবসময় পিপল লিভিং ইন দিয়ে দিই, বিকজ পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন এই কথার মানে হলো হয় মানুষ বাংলাদেশে থাকে অথবা মানুষ বাংলাদেশে রিসেন্টলি এসেছে। সো বিদেশিগুলোও কাউন্ট হয়ে যায়। পিপল লিভিং ইন দিস লোকেশন মানে হইল সে বাংলাদেশেই থাকে, তাদের প্রোফাইলে দেওয়া ঢাকা, চিটাগাং ইত্যাদি ইত্যাদি, সে বাংলাদেশে বেসড। পিপল রিসেন্টলি ইন লোকেশন শুধুমাত্র ট্রাভেলাররা যারা রিসেন্টলি এই জায়গায় ছিল। পিপল ট্রাভেলিং ইন লোকেশন তো অবভিয়াসলি শুধুমাত্র ট্রাভেলাররা। সো ডিপেন্ডিং অন আপনি কী বিক্রি করতেছেন ওটার উপর ভিত্তি করে আপনি পিপল লিভিং ইন দিবেন, পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিবেন। যেমন ফর এক্সাম্পল আমি যদি চাই যে আমি আপনাদের একটু ডিটেইলে চলে যাই, বিকজ আমরা এখন আসলে অনেক ডিটেইল কথাবার্তা বলবো, ডিটেইল কথাবার্তা বলা জরুরি। আমরা যদি চাই এমন মানুষকে, ধরেন আমার বিজনেসটা হলো আমি একটা রুম রেন্টিং, আমার একটা এয়ারবিএনবি টাইপ কোম্পানি আছে যেটার মধ্যে আমি হোটেল ভাড়া দিই। আমার হয় একটা হোটেল আছে বা আমার একটা এয়ারবিএনবি আছে। আমার যদি একটা হোটেল থাকে বা আমার যদি একটা এয়ারবিএনবি থাকে, তাহলে আমার জন্য একটা ভালো আইডিয়া পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন সিলেক্ট করা। তাহলে শুধুমাত্র যারা বাংলাদেশে ঘুরতে আসছে বা যারা বাংলাদেশ ভায়া ট্রাভেল করতেছে, শুধুমাত্র তাদেরকেই আমার অ্যাডটা আমি দেখাতে পারবো, সবাইকে আমার অ্যাড দেখাইতে হবে না। আমি যদি চাই পিপল লিভিং ইন অর পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, আমি যদি শুধু এটা সিলেক্ট করি এবং আমি যদি বাংলাদেশ চেঞ্জ করে ঢাকা দিয়ে দিই, তার মানে কি দাঁড়াবে? তার মানে এটা দাঁড়াবে এখন আমার একটা এমন মানুষ দেখবে যারা ঢাকায় থাকে না কিন্তু ঢাকায় রিসেন্টলি এসেছে। পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন এবং তারপরে ঢাকা, তার মানে হলো ঢাকায় এরা এসেছে বা ঢাকায় কিন্তু এরা থাকে না। সো এদেরকে আমি
চিড়িয়াখানার অ্যাড দেখাইতে পারি, এদেরকে আমি মজার মজার জিনিসপত্র যেগুলো ঢাকায় একদিনের মধ্যে করা যায় ওইসবের অ্যাড দেখাতে পারি, কারণ এদের এসবে কনভার্ট হওয়ার চান্স বেশি, এরা ঢাকায় থাকে না, এরা ঢাকায় রিসেন্টলি এসেছে। অন দ্য আদার হ্যান্ড আমি যদি এক্স্যাক্টলি ঢাকায় যারা বসবাস করে সারাক্ষণ ঢাকায় থাকে তাদের অ্যাড দেখাতে চাই, তাহলে পিপল লিভিং ইন দিস লোকেশন সিলেক্ট করবো এবং এখান থেকে আমি ঢাকা সিলেক্ট করবো। আমি পিপল ইন দিস লোকেশন থেকে এখান থেকে আপাতত বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। আবার আরেকটা কাজ আপনি যেটা করতে পারেন, আপনি কিন্তু এটা ইনক্লুড শুধুমাত্র না রেখে এক্সক্লুডও করতে পারেন। সো মনে করেন আপনি বাংলাদেশকে টার্গেট করতে চান কিন্তু আপনি চিটাগংকে টার্গেট করতে চান না, সো পুরো বাংলাদেশ থাকবে, এক্সক্লুড চিটাগং। তার মানে হলো আমি পুরো বাংলাদেশে অ্যাড দেখাবো, শুধু চিটাগংয়ে অ্যাড দেখাবো না। সো এক্সক্লুড অপশনটা আপনি ওভাবে ইউজ করতে পারেন। প্লাস 25 মাইল মানে হলো চিটাগংয়ে এবং চিটাগংয়ের আশপাশের 25 মাইলের ভেতরে কেউ আপনার অ্যাডটা দেখবে না। সো এক্সক্লুড এবং ইনক্লুড দুইটা মিলায় সুন্দর করে আপনি আপনার জিওগ্রাফিক্যাল টার্গেট সেট করবেন। আমরা বাজেট সেট করলাম, আমরা জিওগ্রাফিক্যাল টার্গেট সেট করলাম, এরপরে আমরা সেট করব এজ, আমরা কত বয়সী মানুষদের আমার এই অ্যাডটা দেখাতে চাই। আমি চাচ্ছি আমার অ্যাডটা 20 থেকে 40 বছর বয়সী মানুষ দেখুক, ডিপেন্ডিং অন আপনি কি প্রোডাক্টের অ্যাড চালাচ্ছেন, কি সার্ভিসের অ্যাড চালাচ্ছেন, এটা অবশ্যই ভ্যারি করবে। সেম উইথ জেন্ডার, আপনি কি প্রোডাক্টের অ্যাড চালাচ্ছেন বা কি সার্ভিসের অ্যাড চালাচ্ছেন, ওই প্রোডাক্ট বা সার্ভিস আসলে কারা ইউজ করে এটার উপর ভিত্তি করে আপনি অল দিবেন বা মেল দিবেন বা ফিমেল দিবেন, এটা তেমন এক্সপ্লেইন করার কিছু নাই। শো মোর অপশনে যদি আপনি চাপ দেন, আপনি দেখবেন ডিটেলড টার্গেটিং নামে একটা অপশন চলে এসেছে, এটা আমরা এডিটে ক্লিক করব। এখন আমরা ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার এই তিনটা জিনিস দিয়ে আমাদের টার্গেটটাকে আরও মডিফাই করতে পারবো। আমি আপনাদের একটু রিয়েল লাইফ এক্সাম্পলগুলো দিয়ে বোঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন কথার কথা আমরা কয়েকটা এক্সাম্পল নিই। প্রথমেই আমরা একটা পেট ফুডের এক্সাম্পল নিই। আমরা বিড়াল আর কুকুরের খাবার বেচার জন্য একটা অ্যাড দিতে চাই। বিড়াল আর কুকুরের খাবার বেচার জন্য যদি আমি একটা অ্যাড দিতে চাই, আমি পুরো বাংলাদেশে এই অ্যাডটা দেখাবো না, আমি ধরে নিচ্ছি ঢাকার মানুষ এবং চিটাগংয়ের মানুষ বিড়াল কুকুর বেশি পালে, এই দুইটা এলাকার মানুষ হয়তো একটু বেশি অ্যাফ্লুয়েন্ট এবং এরা বিড়াল কুকুরের খাবার আমার কাছ থেকে কিনতে পারবে। সো এটা আমি ঢাকার চিটাগং সিলেক্ট করে দিলাম, কারেন্ট সিটি অনলি সিলেক্ট করে দিলাম। এই যে আমি ধরে নিচ্ছি 18 থেকে মানুষ হয়তো বিড়াল কুকুর পালা শুরু করে, 40 পর্যন্ত বিড়াল কুকুর মানুষ পাললো। এ পর্যন্ত ঠিক আছে। ফেসবুক আমাকে বলতেছে আমি যদি প্রত্যেকদিন $5 খরচ করি, তাহলে ঢাকা এবং চিটাগংয়ে আমি 5000 থেকে 4.9 মানে অলমোস্ট 5000 থেকে 14000 মানুষ পর্যন্ত আমার অ্যাড দিয়ে রিচ করাইতে পারবো এবং 641 থেকে প্রায় 2000 জন মানুষ আমার পোস্টে এনগেজ করতে পারে। খুব ভালো কথা। এখন আমি ডিটেল টার্গেটিংয়ে আসবো। ডিটেল টার্গেটিংয়ে আমি ডেমোগ্রাফি বসাতে পারি, আমি ইন্টারেস্ট বসাতে পারি, আমি বিহেভিয়ার বসাতে পারি বা আমি সব কিছু বসাতে পারি। এখন আপনি দেখেন মজাটা কি, আমি চাইলে শুধুমাত্র নর্থ সাউথের মানুষকে আমার অ্যাড দেখাতে পারি। নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমি এখান থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি লিখে দিব। শুধুমাত্র যাদের প্রোফাইলে নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কুল হিসেবে সিলেক্ট করা আছে তারাই এখন আমার অ্যাডটা দেখবে। পেট ফুডের জন্য এটা তো খুব একটা আইডিয়াল টার্গেট হলো না, তাই না? কারণ পেট ফুড কেন শুধু নর্থ সাউথের স্টুডেন্টরা কিনবে, খুব একটা লজিক্যাল না, সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে আমি যদি এখানে ক্যাট লিখি, তাহলে দেখুন ক্যাটসে যাদের ইন্টারেস্ট আছে, ক্যাট ফুডে যাদের ইন্টারেস্ট আছে, বিগ ক্যাট, ব্ল্যাক ক্যাটে যাদের ইন্টারেস্ট আছে, ফেসবুক তাদের সবার একটা লিস্ট আমাকে দিয়েছে, আমি এদের সবাইকে অ্যাড করতে পারবো। সো আমি যদি ক্যাটসে চাপ দিই, এখন ফেসবুক আমার একটা শুধুমাত্র তাদেরই দেখাবে যারা ক্যাটসে ইন্টারেস্টেড। ফেসবুক কীভাবে বুঝলো এরা ক্যাটসে ইন্টারেস্টেড? কারণ ফেসবুক দেখেছে এরা বিড়ালের ছবিতে লাইক দেয়, জেনারেলি এরা বিড়ালের ভিডিও টিডিও বেশি দেখে, এরা বিড়াল থিমের বিভিন্ন জিনিসপত্রে বেশি এনগেজ করে। সো ফেসবুকের আইডিয়া হয়ে গিয়েছে যে এরা বিড়াল পছন্দ করে। এখন আমি আরও ডিটেলে যেতে পারি, আমি পেট ফুড লিখতে পারি। পেট ফুড লিখলে সেম কনসেপ্ট, ফেসবুক মনে করে যে এরা পেট ফুড ইন্টারেস্টেড, এরা পেট ফুড বিভিন্ন কোম্পানির সাথে আগে ডিল করেছে, এদেরকে ফেসবুক এখন আমার একটা বেশি দেখাবে। আমি আরও ডিটেল যেতে পারি, আমি এক্স্যাক্ট পেট ফুড ব্র্যান্ডের নাম লিখতে পারি। যেমন ধরুন আমি লিখতে পারি ডগ ফুড ব্র্যান্ডের কোনো একটা ডগ ফুড লিখে যদি আমি সার্চ দিই, আমি অনেক ব্র্যান্ড পাবো, পেডিগ্রি পেট ফুড, গ্রেভি ট্রেন, এগুলো কিন্তু সব ডগ ফুড ব্র্যান্ডের নাম। সো শুধুমাত্র এই সব ব্র্যান্ডের সাথে যারা এনগেজ করেছে শুধুমাত্র তাদেরকেও কিন্তু আমি আমার অ্যাড দেখাতে পারবো। আমার নেটওয়ার্ক কিন্তু ছোট হচ্ছে, একটু আগে এটা 18,000 ছিল, এখন এটা 12,000 হয়ে গেছে, যেটা আপনার মনে হবে হয়তো খারাপ, বাট দেখেন একটু আগে আমি র্যান্ডমলি অনেক মানুষকে আমার অ্যাড দেখাচ্ছিলাম, এখন আমি আস্তে আস্তে আমার অ্যাড শুধুমাত্র তাদেরকেই দেখাচ্ছি যারা অ্যাকচুয়ালি আমার প্রোডাক্ট বা সার্ভিসে ইন্টারেস্টেড হবে। সো আমার ওই সেম $5 এখন আরও আমি যত্ন করে খরচ করতেছি, আবল তাবল মানুষকে আমি আমার অ্যাড দেখাচ্ছি না, যে কারণে আমার অ্যাডের রেজাল্ট কিন্তু এখন আরও ভালো হবে। আমরা যদি আরেকটা এক্সাম্পল নেই, মনে করুন আমি পেট ফুড বেচতেছি না, আমি বিক্রি করছি একটা গাড়ি বিক্রির সার্ভিস। আমার 18 বছর বয়সে কেউ হয়তো গাড়ি কিনবে না, সো আমি এটা চেঞ্জ করে 28 নিয়ে গেলাম।
এবং ওই পাশে আমি এটা চেঞ্জ করে নিয়ে গেলাম 45-এ। 18 থেকে 45 বছর বয়সী বেশিরভাগ বাংলাদেশের ডিসিশন মেকিং পাওয়ার থাকে ম্যানের কাছে আনফর্চুনেটলি। সো 18 থেকে 45 বছর বয়সী মেনদের আমি এখন টার্গেট করব। এগেইন চিটাগং আর ঢাকাতেই আমি বেশি টার্গেট করব। এবং এরপরে আমি এখান থেকে কার ওনারের কোনো ট্যাগ নাই, সো শুধুমাত্র কার্স দেই। দেখুন সব কটা কারের ব্র্যান্ডের নাম ফেসবুক আমাদের দিয়ে দিয়েছে এবং বলেছে যে এই সব মানুষ এই সব কারের ব্যাপারে ইন্টারেস্টেড। সো ফর এক্সাম্পল আমি যদি এখানে টয়োটা লিখি এবং তারপরে টয়োটা করোলা সিলেক্ট করি, এখন ফেসবুক আমার অ্যাডটা শুধুমাত্র তাদের কাছে দেখাবে যারা টয়োটা করোলার ব্যাপারে ইন্টারেস্টেড। আরেকটা মজার জিনিস দেখেন, আমি চাইলে ন্যারোতে ক্লিক করতে পারি এবং আমি এখানে টয়োটা ফোররানার বা টয়োটা হাইল্যান্ডার আমি সিলেক্ট করলাম এখান থেকে। এখন ব্যাপারটা কি হলো, এখন ফেসবুক আমার অ্যাড শুধুমাত্র তাদেরকেই দেখাবে যারা টয়োটা করোলাতেও ইন্টারেস্টেড এবং টয়োটা হাইল্যান্ডারেও ইন্টারেস্টেড। শুধু যদি কেউ টয়োটা করোলাতে ইন্টারেস্টেড হয় তারা এখন আর আমার অ্যাড দেখবে না, শুধু যদি কেউ টয়োটা হাইল্যান্ডারে ইন্টারেস্টেড হয় তারাও আমার অ্যাড দেখবে না। টয়োটা করোলা এবং টয়োটা হাইল্যান্ডার দুইটাই যদি কেউ ইন্টারেস্টেড হয় শুধুমাত্র তখনই সে আমার অ্যাড দেখবে, যার মানে হলো এখন আমার অ্যাড ঠিক মানুষের সামনে পড়ার চান্স কিন্তু আমি আরও অনেক বাড়ায় ফেললাম, তাই না, যদি আমি একটা টয়োটা গাড়ি বেচার প্ল্যান করে থাকি। এবং এটা আপনি আরও ফার্দার ন্যারো করতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনার ইচ্ছা। আমি সাধারণত অত বেশি করি না, আমি হাইয়েস্ট 1-2 লেয়ার পর্যন্ত করি। সো এখান থেকে আমরা আমাদের ইন্টারেস্ট সাজাবো। ইন্টারেস্ট সাজানো নিয়ে আমি আপনাদের রেকমেন্ড করবো অ্যাটলিস্ট 2 দিন টানা কী কী ইন্টারেস্ট আছে ব্রাউজে ক্লিক করে, ডেমোগ্রাফিতে ক্লিক করে, এডুকেশনের ভিত্তিতে আপনি মানুষকে সর্ট করতে পারেন, আপনি ফাইন্যান্সের ভিত্তিতে সর্ট করতে পারেন, কার সামনে অ্যানিভার্সারি, কার সামনে বার্থডে, কে রিসেন্টলি প্যারেন্ট হয়েছে, কার বাচ্চা কত বড়, কার বিয়ের কত বছর বয়স হয়েছে, কে রিসেন্টলি বিদেশ গেছে, কে বিদেশ থেকে আসছে, অনেকভাবে আপনি কিন্তু মানুষকে সর্ট করতে পারেন এবং ঠিক একদম আইডিয়াল মানুষদের আপনারা অ্যাড দেখাইতে পারেন। এই ব্যাপারটা ডিটেল টার্গেটিংটা খুব কেয়ারফুলি মনিটর করার চেষ্টা করবেন। এরপরে ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ, এটা আমি রেকমেন্ড করবো মডিফাই না করতে। সাধারণত সবাই ইংলিশে কমফোর্টেবল এবং ফেসবুক প্ল্যাটফর্মটাও যেহেতু ইংলিশে, সো ল্যাঙ্গুয়েজটা আমার রেকমেন্ডেশন হবে মডিফাই না করতে। কাস্টম অডিয়েন্স নিয়ে আমরা এখন কথা বলবো না, কারণ এটা আমরা রিটার্গেটিংয়ের সময় কথা বলবো এটা নিয়ে। এবং এরপরে আমরা চলে যাব অটোমেটিক প্লেসমেন্ট এবং ম্যানুয়াল প্লেসমেন্ট। অটোমেটিক প্লেসমেন্টের মানে হলো ফেসবুক ডিসাইড করবে আপনার অ্যাডটা কোথায় দেখা যাবে। অ্যাড দেখানোর কিন্তু অনেক জায়গা আছে। নিউজ ফিডের মধ্যে অ্যাড দেখানো যায়, ডান পাশে অ্যাড দেখানো যায়, স্টোরির মাঝখানে অ্যাড দেখানো যায়, ইনস্টাগ্রামের এক্সপ্লোরারের ভিতরে অ্যাড দেখানো যায়, মেসেঞ্জারের ভিতরে অ্যাড দেখানো যায়, তারপরে কখনো কখনো বাম পাশে নিচেও অ্যাড দেখানো যায়। সো অনেক জায়গায় অ্যাড দেখানো যায়, অনেক সময় থার্ড পার্টিতেও অ্যাড দেখানো যায়। ফেসবুক বিভিন্ন কোম্পানির সাথে ডিল করে যে তোমার এই ওয়েবসাইটের ভিতরে আমি অ্যাড দেখাবো বা তোমার এই অ্যাপটার ভিতরে আমি অ্যাড দেখাবো। আপনি যদি অটোমেটিক প্লেসমেন্ট সিলেক্ট করেন তাহলে ফেসবুকের এআই ডিসাইড করবে আপনার অ্যাডটা কোথায় দেখানো উচিত। এটা খারাপ না, বাট আপনার অডিয়েন্সকে আমি ধরে নিচ্ছি আপনি ফেসবুকের এআই থেকে ভালো বোঝেন। যদি আপনি আপনার অডিয়েন্সকে ফেসবুকের এআই থেকে ভালো বোঝেন, সেই ক্ষেত্রে আপনি ম্যানুয়াল প্লেসমেন্টে সিলেক্ট করবেন এবং আপনি ফেসবুকে বলে দিবেন আপনার অ্যাডটা কোন কোন জায়গায় দেখানো উচিত। যেমন আমি এখানে বলে দিতে পারি যে অডিয়েন্স নেটওয়ার্কে দেখাও না। অডিয়েন্স নেটওয়ার্ক হলো ওই থার্ড পার্টি অ্যাপগুলো, ওয়েবসাইটগুলো যেগুলো ফেসবুকের পারমিশন আছে অ্যাড দেখানোর। আমি ফেসবুকে বলে দিতে পারি ইনস্টাগ্রামে অ্যাড দেখাও না, শুধু ফেসবুকে দেখাও, বা আমি বলতে পারি ইনস্টাগ্রামেই শুধু দেখাও, ফেসবুকে দেখাও না। এভাবে আমি মডিফাই করতে পারি এবং একটা যখন আমি সিলেক্ট করব তারপরে ভিতরে যেও কিন্তু আমি অনেক কিছু করতে পারবো। আমি বলতে পারবো যে শুধু আমার নিউজ ফিডে দেখাও, শুধু স্টোরিজে দেখাও, বা আমি আরেকটু উপরে যেয়ে বলতে পারি এখানে ডিভাইসে এডিটে ক্লিক করে শুধু মোবাইলে দেখাও বা শুধু ডেস্কটপে দেখাও। ডেস্কটপ বাদ দিয়ে দিলাম, শুধু মোবাইলে দেখাও, বা মোবাইল বাদ দিয়ে শুধু ডেস্কটপে দেখাও। অনেকভাবে আমি এটা মডিফাই করার চেষ্টা করতে পারি। এরপর আমি স্টোরিজ অ্যান্ড রিলসে আসতে পারি যে স্টোরিজ অ্যান্ড রিলসে দেখাও না বা দেখাও। সেম ইনস্ট্রিম মানে হলো একটা ভিডিওর মাঝখানে দেখাবো নাকি দেখাবো না, সার্চ দেখাবো নাকি দেখাবো না। বেশিরভাগ মানুষ দেখায় না, সার্চের রেজাল্ট খুব একটা ভালো পারফর্ম করে না। ইন আর্টিকেল দেখাবো নাকি দেখাবো না। দেখুন আমাকে মেসেজেস দিতে দেয় নেই, কারণ এটা একটা এনগেজমেন্ট অ্যাড, আমি মেসেজ সিলেক্ট করি নাই। সো আমার অ্যাড ন্যাচারালি ফেসবুক বলছে তোমার অ্যাড আমরা মেসেঞ্জারে দেখাইতে দিব না, বিকজ তুমি একটা এনগেজমেন্ট অ্যাড সিলেক্ট করছো। এবং মেসেঞ্জারে যদি আমি তোমার অ্যাড দেখাই, ওই অ্যাডে লাইক দেওয়া যায় না, ওই অ্যাডে কমেন্ট করা যায় না, ওই অ্যাডে শেয়ার করা যায় না। সো এনগেজমেন্ট অ্যাড মেসেঞ্জারে আমি কেন দেখাবো? সো এটা আমাকে সিলেক্ট করার অপশনইও দেয় নাই। অ্যাপস অ্যান্ড সাইটস আমি চাইলে দেখাতে পারি, এটা আমি বলে দিলাম ফেসবুকে আমি দেখাবো না। শো মোর অপশনে ক্লিক করে
আপনি এক্স্যাক্টলি কোন কোন ডিভাইসে অ্যাড দেখাইতে চান এটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন। যেমন ধরেন কথার কথা, আপনার যদি একটা বিজনেস থাকে যেখানে আপনি অ্যাপেলের অ্যাক্সেসরিজ বেচেন, মনে করেন আইফোনের কভার বেচেন বা আইফোনের স্ক্রিন প্রোটেক্টর বেচেন বা আইফোনই বেচেন বা ম্যাকবুকের জিনিসপত্র বেচেন, অ্যাপেলের জিনিসপত্র বেচেন, এরকম যদি হয় তাহলে সব মোবাইল যারা চালায় তাদেরকে তো দেখানোর কোনো দরকার নেই আপনার অ্যাড। তখন আপনার অ্যাড শুধু iOS ডিভাইস যাদের আছে তাদেরকে দেখাবেন আপনি। আবার সেম জিনিস অ্যান্ড্রয়েডের জন্য উল্টা হইতে পারে, আমি তখন শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসকে আমার অ্যাড দেখাবো, আমি iOSকে কেন দেখাবো? বাট আপনার যদি জেনারেল সার্ভিস হয় সেক্ষেত্রে তো আপনি অবশ্যই সব মোবাইল ডিভাইসকে দেখাবেন। আপনার অ্যাড যদি একটা সিরিয়াস ভিডিও হয়, মনে করেন একটা বড় ভিডিও অ্যাড হিসেবে যাবে, 8 মিনিটের একটা ভিডিও বা 10 মিনিটের একটা ভিডিও অ্যাড হিসেবে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমি অনলি ওয়েন কানেক্টেড টু ওয়াইফাই দিয়ে দিব, বিকজ মানুষ যদি শুধু ডেটায় কানেক্টেড থাকে সে কিন্তু বড় ভিডিও দেখে না। সো আমি যেহেতু অলরেডি জানি আমার অ্যাকচুয়াল অ্যাডটা কীরকম হবে, আপনি অলরেডি ঠিক করে ফেলেছেন, এই জিনিসপত্র শুরু করার আগে আপনি সব ফিগার আউট করে ফেলেছেন। তো আপনি যদি অলরেডি জানেন যে আমার অ্যাড হবে 8 মিনিট লম্বা একটা অ্যাড বা 10 মিনিট লম্বা একটা ভিডিও অ্যাড, সেক্ষেত্রে আমি শুধুমাত্র ওয়াইফাই কানেক্টেড থাকলেই মানুষকে আমার অ্যাড দেখাবো, নাহলে দেখাবো না। আর একটু নিচে নামি ব্র্যান্ড সেফটি, ইনভেন্টরি ফিল্টার, ব্লক লিস্ট, কন্টেন্ট টাইপ এক্সক্লুশন, এগুলো আমরা খুব একটা বদার্ড হব না, এগুলো আসলে খুব একটা জরুরি ব্যাপার না এই মুহূর্তে। অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি, এখানে আমি যদি এডিটে ক্লিক করি, প্রত্যেক পোস্ট এনগেজমেন্টের জন্য আমি ফেসবুকে টাকা দিতে চাই, প্রত্যেকটা ইমপ্রেশনের জন্য আমি টাকা দিতে চাই, নাকি ডেইলি ইউনিক রিচের জন্য আমি টাকা দিতে চাই, ফেসবুক আমাকে জিজ্ঞেস করছে। তার মানে কি? তার মানে হইল পোস্ট এনগেজমেন্ট, প্রত্যেক লাইকের জন্য, প্রত্যেক কমেন্টের জন্য বা প্রত্যেক শেয়ারের জন্য আমি ফেসবুকে টাকা দিব। ইমপ্রেশন, যত বেশি মানুষকে ফেসবুক আমার অ্যাড দেখাবে এবং যত বেশি মানুষ 100% আমার অ্যাডটার উপরে চোখ বুলাইছে তাদের জন্য আমি ফেসবুকে টাকা দিব। ডেইলি ইউনিক রিচ হলো যত বেশি মানুষের সামনে নিউজ ফিডে গেছে, হয় মানুষ দেখছে বা মানুষ দেখেনি, ফেসবুক এটা নিয়ে খুব একটা বদার্ড না। সাধারণত পোস্ট এনগেজমেন্ট রাখাটাই ভালো আইডিয়া। কস্ট পার রেজাল্ট, এটা আমি এখানে কিছু দিব না, এটা এরকমই থাকবে। শো মোর অপশনে যদি আমি যাই, কখন আমি গেট চার্জ, এটা আমি আর এডিট করবো না, বিকজ আমি এখানে জিনিসটা এডিট করে ফেলেছি। ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড নাকি রাশড, এটাও এখানে এডিট করার কোনো অপশনই ফেসবুক আমাকে দিচ্ছে না। বাট এটার মানে হলো তুমি কি তোমার বাজেট যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলতে চাও না আস্তে আস্তে খরচ করতে চাও। ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড মানে হলো নর্মালি খরচ হবে বাজেট, ন্যাচারালি যেটা। এরপরে আমি নেক্সটে চাপ দিব। এখন আমি রেডি আমার অ্যাকচুয়াল অ্যাড দেওয়ার জন্য। ফার্স্টে ফেসবুক বলবে কোন পেজ থেকে অ্যাড চলবে এবং কোন ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে অ্যাড চলবে, কারণ আমি আপনাদের বলেছিলাম যে আপনি যদি অ্যাড চালাতে চান আপনার অবশ্যই একটা ফেসবুক পেজ লাগবে, যদি ফেসবুকে অ্যাড চালাতে চান, যদি ইনস্টাগ্রামে অ্যাড চালাতে চান তাহলে আপনার একটা ইনস্টাগ্রাম প্রোফাইল লাগবে। আমি আমার পেজ এবং আমার প্রোফাইল এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপরে ফেসবুক বলবে অলরেডি তোমার পেজে কি তুমি এমন কিছু পোস্ট করছো যেটাকে তুমি একটা অ্যাড বানাইতে চাও, নাকি তুমি নতুন কিছু বানাইতে চাও। সো আমি যদি এক্সিস্টিং পোস্টকে অ্যাড বানাতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে সিলেক্ট পোস্টে ক্লিক করবো এবং আমি যেই পোস্টকে অ্যাড বানাতে চাই ওটা সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করে ওখান থেকে পোস্ট আমার অ্যাড হয়ে যাবে। আমি যদি নতুন একটা অ্যাড বানাতে চাই তাহলে আমি ক্রিয়েট নিউতে ক্লিক করবো। ক্রিয়েট নিতে ক্লিক করার পরে ফেসবুক বলবে আমাকে হয় একটা ছবি দাও বা একটা ভিডিও দাও। সো আমি অ্যাড মিডিয়ায় ক্লিক করি, অ্যাড মিডিয়ায় ক্লিক করে অ্যাড ইমেজে ক্লিক করি, অ্যাড ইমেজে ক্লিক করে আপলোডে ক্লিক করি, আপলোডে ক্লিক করে ডাউনলোডসে যে ইকোনমি সিলেক্ট করে দেই। এই ইমেজটা আমি ফেসবুকে দিচ্ছি যে এই ইমেজ দিয়ে আমি একটা অ্যাড বানাবো, এখন ফেসবুকে আমি এটা বলতেছি। সেটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেক্সটে চাপ দিলাম। নেক্সটে চাপ দেওয়ার পর ফেসবুক আমাকে দেখাবে অ্যাডগুলো কীরকম হবে দেখতে, কোথায় রিলসে এরকম হবে দেখতে, ইনস্ট্যান্ট আর্টিকেল সার্চ রেজাল্টে এরকম হবে দেখতে, অরিজিনালসে এরকম হবে দেখতে। আমি একটু জুম করে দেখি কেমন দেখায়, এই দুইটা তো জুম করতে দিবে না, আমার অরিজিনালটাই ভালো দেখাচ্ছে। সো আমি আর কিছু করবো না, আমি ডানে ক্লিক করবো। অ্যাডটা কিন্তু আস্তে আস্তে এখানে দেখাবে। এখানে আরেকটা ব্যাপার আমি আপনাদের বলে রাখি, যখন আপনি ফেসবুক অ্যাডের দুনিয়ায় কাজ করবেন তখন অবশ্যই আপনার যদি কোনো অ্যাড ব্লকার থাকে আপনার ক্রোম ব্রাউজার ওটা ডিসেবল করে নেবেন, নাহলে এই জিনিসগুলো সুন্দর করে লোড হবে না। সো অ্যাড ব্লকার ডিসেবল করতে পারাটা জরুরি। এখন আমার অ্যাড কিন্তু আস্তে আস্তে শেপ পাচ্ছে। এখন অ্যাডটা কী নিয়ে, মনে করেন আমি চাই আমার একটা আমি একটা মার্চ বেচবো, ফ্রাইডে লেখা টি শার্ট আমি বেচবো, আমি চাই বেশিরভাগ মানুষ এই ফ্রাইডে লেখা মার্চটা কিনুক। সো হে I am launching my merch, please check it out here, https:/khalidfarhan.com march। ঠিক আছে, এটা আমি উপরে টেক্সট হিসেবে দিলাম। এটা কিন্তু আমি আপনাদের ডেমো হিসেবে দেখাচ্ছি। অ্যাকচুয়াল টেক্সট কি যাবে এটা নিয়ে দিনের পর দিন রিসার্চ হয়। টিম বসে কপিতে কোন টেক্সট যাবে, টেক্সট বড় হবে নাকি ছোট হবে, কত ওয়ার্ড দেওয়া উচিত, এগুলো নিয়ে কিন্তু আপনি চিন্তা করবেন এবং বড় টেক্সট লিখে বাংলা লিখে টেস্ট করবেন, ইংলিশ লিখে টেস্ট করবেন, কোনটায় ভালো কনভার্ট হয় দেখবেন, লম্বা টেক্সট লিখে টেস্ট করবেন, ছোট টেক্সট লিখে টেস্ট করবেন এবং দিন শেষে আপনি বুঝতে পারবেন যে আপনার অডিয়েন্সের জন্য কোনটা পারফেক্টলি কাজ করে। এরপরে আপনি চাইলে এখানে ভ্যারিয়েশন দিতে পারেন। সো আপনি যদি চান যে ফেসবুকে টেস্ট করুক, সো আপনি এখানে আরেকটা ভ্যারিয়েশন দিয়ে দিতে পারেন। হেই না বলে আমি শুরু করলাম হ্যালো, ডিড ইউ
অলওয়েজ ওয়ান্ট মাই মার্চ, চেক ইট আউট হেয়ার। আমি আরেকটা অপশনাল দিতে পারি যে হেয়ারস আ সারপ্রাইজ ফর ইউ, তারপরে আমি এখানে আমার মার্চের ডিটেল দিয়ে দিলাম। সো আমি বিভিন্ন অপশন দিয়ে ফেসবুককে বলতে পারি যে এগুলো টেস্ট করো ভাই, এবং টেস্ট করে দেখো কোনটা ভালো চলে, যেইটা ভালো চলে আমি ওইটাই চালাবো। ঠিক আছে, আপাতত আমি এগুলো দিচ্ছি না, কারণ প্রত্যেকটার জন্য আমার আলাদা আলাদা করে ছবি অ্যাড করতে হবে, যেটা আমি এখন করছি না, আমি আপনাদের এখন ডেমো দেখাচ্ছি। ওকে, এরপর অ্যাড আ ডেস্টিনেশন, এটা হলো আমাদের সিটিএ আমরা শিখেছিলাম, মনে আছে, কল টু অ্যাকশন। সো অ্যাড আ ডেস্টিনেশন আমি সিলেক্ট করলাম। অ্যাড আ ডেস্টিনেশন সিলেক্ট করার সাথে সাথে এখানে বাটন চলে আসলো, দেখতে পেরেছেন? এবং বাটন যখন এখানে চলে আসলো, এরপরে আমাদের কাজ হলো নিচে নামা, নিচে নেমে এখানে হেডলাইন লেখা আমাদের। সো আমি এটা কেটে দিই, এটা এখন আমাদের লাগবে না। এখানে হেডলাইন লেখা, যেটা এই হেডলাইন কথাটাকে রিপ্লেস করবে। এগেইন আমি 4-5টা হেডলাইন দিতে পারি, ফেসবুক টেস্ট করবে। আই জাস্ট লঞ্চড মাই মার্চ, এটা হলো আমার হেডলাইন। খুব ভালো অবস্থা। এরপরে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের দিকে আমি খুব একটা মনোযোগ দিব না, কারণ ওটা খুব একটা কিছু যায় আসে না। ফেসবুক আমাকে এখানে রেকমেন্ডেশন দিচ্ছে কী কী করা উচিত। আমি যদি রেকমেন্ডেশনটা একটু দেখার চেষ্টা করি, আমি রেকমেন্ডেশনে ক্লিক করলাম, ফেসবুক আমাকে বলবে যে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ইজ রিকোয়ার্ড। সো এখান থেকে একটা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স সিলেক্ট করার চেষ্টা করো, বা এখান থেকে একটা টেমপ্লেট বের করার চেষ্টা করো, যে টেমপ্লেটটা ভালো কাজ করবে তোমার জন্য। তো আমি কাস্টম অ্যাকুইজিশনে চাপ দিলাম। কাস্টম অ্যাকুইজিশনে চাপ দেওয়ার পরে ফেসবুক আমাকে বলবে যে এইরকম একটা টেমপ্লেট দিবা নাকি এরকম একটা টেমপ্লেট দিবা, ইনস্টাগ্রামে যদি যাও তাহলে টেমপ্লেটটা কি এরকম হবে নাকি এরকম হবে। আমি খুব একটা বদার করব না, কারণ আমার কিছু যায় আসে না এখানে। আমার এখানে লার্ন মোর ভালো শোনাচ্ছে। আপনাদের যদি মনে হয় লার্ন মোর ভালো শোনাচ্ছে না, সেক্ষেত্রে একটা সমস্যা হবে, কারণ এনগেজমেন্ট অ্যাডের ভিতরে আপনি বাটন লার্ন মোর ছাড়া অন্য কিছু করতে পারবেন না। আপনি যদি পারচেস অ্যাড চালান, বা আপনি যদি ওয়েবসাইট লিঙ্ক ক্লিক টাইপ অ্যাড চালান, যেটাকে আমরা বলি ট্রাফিক অ্যাড, ওই অ্যাডগুলো আপনি বাটনের টেক্সট পরিবর্তন করতে পারেন। কিন্তু যদি আপনি এনগেজমেন্ট অ্যাড চালান, যেটা আমাদের এই ক্ষেত্রে অ্যাড, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাটনের কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। এই ব্যাপারটা মাথায় রাখবেন, যে যদি আপনার উদ্দেশ্য থাকে বাটনে নির্দিষ্ট টেক্সট বসানো, সেই ক্ষেত্রে কিন্তু এনগেজমেন্ট অ্যাড আপনার জন্য ভালো সলিউশন না। মোটামুটিভাবে আমাদের অ্যাড রেডি। এখন আমরা দুইটা কাজ করতে পারি। যদি নিজেদের অ্যাড হয় তাহলে তো আমরা জাস্ট পাবলিশে ক্লিক করব। যদি নিজেদের অ্যাড না হয়, যদি আমাদের কোনো ক্লায়েন্টকে দেখাইতে হয়, শেয়ারে ক্লিক করব, শেয়ার আ লিঙ্কে ক্লিক করব, লিঙ্ক শেয়ারিংটা অন করব। 30 দিনের জন্য আমি লিঙ্ক শেয়ার করতে চাই। ফেসবুক আমাকে একটা লিঙ্ক দিবে, এটা আমি কপি করব এবং কপি করে ক্লায়েন্টকে পাঠিয়ে দেবো, দিয়ে বলবো যে দেখেন আপনার অ্যাডটা পছন্দ হয়েছে নাকি। যদি আপনার অ্যাডটা পছন্দ হয়, তখন আমি আবার এখানে আসব, এখানে এসে পাবলিশে ক্লিক করব। এটাই হলো মোটামুটি একটা ডেমো ওভারভিউ, যে কিভাবে একটা ফেসবুক অ্যাড সাজাতে হয় বা কিভাবে একটা ফেসবুক অ্যাড দিতে হয়। আরেকটা ছোট্ট ব্যাপার আমি আপনাদের দেখাই। এই ক্যাম্পেইনটা, যে ক্যাম্পেইনটা আমরা মাত্র রেডি করলাম, এটা কিন্তু এখনও ড্রাফটে আছে, কারণ এটা আমরা পাবলিশ করিনি। বাট তারপরেও সেফ থাকার জন্য ক্যাম্পেইনটা অফ করে দিবেন যতক্ষণ পর্যন্ত না ক্যাম্পেইনটা চালু হচ্ছে। দেখুন ক্যাম্পেইন সব কিন্তু অফ করা, কারণ অন রাখলে ফেসবুক কিন্তু আপনাকে প্রতিদিন জানাবে না কত টাকা বিল হয়েছে। ফেসবুক নির্দিষ্ট থ্রেশহোল্ড হিট করার পরেই আসলে জানায় যে এত টাকা আমি আপনাদের কাছ থেকে চার্জ করেছি। তো আপনি যদি ক্যাম্পেইন ভুলে অন রাখেন, ওটা হয়ে যেতে পারে, এবং ক্লায়েন্ট অবশ্যই আপনাকে টাকাটা দিবে না যদি আপনি ভুল করে থাকেন, বা যদি আপনার নিজের হয়, আপনি চান না যে আননেসেসারিলি টাকা খরচ হোক। এটা হলো আমাদের ক্যাম্পেইন ড্যাশবোর্ডের অ্যাড ক্রিয়েশনের একটা পারফেক্ট ডেমো।